ডাকু শিয়াল তার গুহার বাইরে তার ঘোড়াটা নিয়ে দাঁড়িয়েছিল। তখন ডাকু শিয়াল বলে, মা, মা, কোথায় তুমি? একটু বাইরে আসো তো। কি হয়েছে বাবা, এত চেঁচামেচি করছিস কেন? মা, আমি আমার এই বাইকটা নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসছি, তুমি সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, তুই দেখে শুনে যাস। এ কথা বলে ডাকু শিয়াল তার বাইকটা নিয়ে চলে যায় জঙ্গলের ভিতর। ডাকু শিয়াল তার বাইকটা নিয়ে যখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সামনে একটি সুন্দরী মেয়ে শিয়াল দেখতে পায়। আর ডাকু শিয়াল তার বাইকটা নিয়ে দাঁড়িয়ে পড়ে। আর সুন্দরী সেই শিয়ালটাকে দেখে ডাকু শিয়াল বলে, এই সুন্দরী, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তাও আবার একাই জঙ্গলে দাঁড়িয়ে আছো? তোমার নাম কি? তোমার ভয় করে না এই জঙ্গলে একা দাঁড়িয়ে আছো যে? ইয়ে মানে আমি বাড়ি যাব, তাই একটি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিক্সা খুঁজে পাচ্ছি না। আর আমার নাম হচ্ছে কুতকুতি। এই শুনে ডাকু শিয়াল বলে, বাহ, কুতকুতি, কুতকুতি নামটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি যদি কিছু মনে না করো, তোমাকে আমি আমার বাইকে করে তোমার বাসায় দিয়ে আসতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমাকে সাবধানে আমার বাড়ি পৌঁছে দেন তাহলে আমার কোনো সমস্যা নেই। এই সুযোগে একটু বাইকে চড়া হবে। এ কথা বলে মেয়ে শিয়াল ডাকু শিয়ালের বাইকে চড়ে বসে। আর ডাকু শিয়াল সেই বাইকটা নিয়ে জঙ্গলের ভিতর যেতে থাকে। যেতে যেতে মনে সুখে ডাকু শিয়াল গান গেতে থাকে। তেল গেলে ফুরাইয়া, বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। কিছুক্ষণ পর তারা দুজন শিয়ালনির বাড়ি পৌঁছে যায়। আর শিয়ালনির গুহার কাছে গিয়ে ডাকু শিয়াল বলে, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, তোমার সাথে আবার দেখা হবে, কেমন? আমি এখন যাই। এ কথা বলে ডাকু শিয়াল তার বাইকটা নিয়ে চলে যায়। আর ডাকু শিয়াল তার গুহার কাছে যখন পৌঁছে যায়, তখন ডাকু শিয়াল দেখে তার বাইকের পিছনে সেই শিয়ালনির একটি গলার হার পড়ে আছে। এই দেখে ডাকু শিয়াল বলে, আরে, এই হাড়টা কোথা থেকে আসলো? ও আচ্ছা, বুঝতে পেরেছি, ওই শেয়ালনির হাড়টা আমার বাইকে পড়ে গিয়েছিল। যাক, ভালোই হলো, ওর সাথে আবার দেখা করা যাবে। এই হাড়টা দিয়ে আসবো। এরপর রাত হয়ে যায়। আর পরের দিন সকালবেলা ডাকু শিয়াল তার বাইকটা নিয়ে সেই মেয়ে শিয়ালনির গুহার উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণ পর সেই মেয়ে শিয়ালনির গুহার কাছে গিয়ে পৌঁছায়। আর ডাকু শিয়াল তার বাইকটা নিয়ে মেয়ে শিয়ালনির গুহার আশেপাশে ঘোরাঘুরি করে। ঠিক তখন মেয়ে শিয়ালনির বাবা সেখানে চলে আসে। আর এসে সেই মেয়ে শিয়ালনির বাবা বলে, এই ছেলে, তুমি এখানে কেন? আর বাইক নিয়ে এখানে ঘোরাফেরা করছো কেন বলো তো? জি কাকা, আমি আসলে শেয়ালনির জন্য এসেছিলাম। আমার কাছে ওর গলার হারটা পড়েছিল, আমি এটা ওকে দিতে এসেছি। ও ঠিক আছে, বুঝতে পেরেছি। আমার মেয়েটা কালকে ঘরের মধ্যে অনেকবার খুঁজেছিল ওই হারটা, কিন্তু তুমি এই হার পেলে কিভাবে বাপু? আর আমার মেয়েটাকেই বা কেমন করে চিনো? কাকা, কালকে আমার বাইকে ওকে আমি লিফট দিয়েছিলাম, তখন ওর হারটা আমার বাইকে পড়েছিল। ও আচ্ছা, ঠিক আছে, আমি ওকে ডেকে দিচ্ছি। এই মা, কোথায় তুই? বাইরে আয়। জি বাবা, কি হয়েছে? তুমি আমাকে ডাকাডাকি করছো কেন? ও, আপনি
এসেছেন আমার বাড়ির কাছে, আর আমার হারটা আপনার হাতে কিভাবে? কালকে তুমি ভুল করে এই হারটা আমার বাইকে ফেলে গিয়েছিলে, তাই আমি তোমার এই হারটা দিতে এসেছি। এটা নাও। ও আচ্ছা, আমি এটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। এ কথা শুনে ডাকু শিয়াল তার বাইকটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর ডাকু শিয়াল বাড়িতে গিয়ে ওর মার কাছে বলে, মা, এই মা, শোনো না, আমার আজকে একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। মেয়েটা পাশের জঙ্গলেই থাকে, আমার ওকে খুব পছন্দ হয়েছে মা। যেভাবেই হোক ওর সাথে আমাকে বিয়ে দিতে হবে মা, না হলে আমি বাঁচবো না। কি বলিস বাবা, এটা তো অনেক খুশির কথা। দেখি আমি বানরকে ডাক দিব, আর তোর বিয়ের প্রস্তাব বানর ঘটককে দিয়ে পাঠাবো। পরের দিন সকালবেলা বানর ঘটক ডাকু শিয়ালের গুহার কাছে আসে, এসে বলে, শিয়াল মা, বাড়িতে আছো কি? একটু বাইরে আসো। হ্যাঁ ঘটক বানর এসেছেন, আসেন আসেন। তা মা, আমাকে ডেকেছেন কেন? আমি তো বুঝতে পারছি না, আমাকে কি দরকার? মানে পাশের জঙ্গলে একটা মেয়ে শিয়ালনিকে আমার ছেলের খুব পছন্দ হয়েছে, তাই আমার ছেলের বিয়ের প্রস্তাবটা আপনাকে দিয়ে পাঠাতে চাচ্ছি। ও, এই কথা। আমি এখনই যাচ্ছি, আর মনে করো তোমার ছেলের বিয়েটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এ কথা বলে বানর ঘটক চলে যায় পাশের জঙ্গলে। আর পাশের জঙ্গলে গিয়ে সেই মেয়ে শিয়ালনির বাবার সাথে ডাকু শিয়ালের বিয়ের প্রস্তাব দেয়। এটা শুনে মেয়ে শিয়ালনির বাবা অনেক খুশি হয়। খুশি হয়ে তারা দিন ধার্য করে। তারপর ডাকু শিয়ালের অনেক ধুমধাম করে বিয়ে হয়। আর বিয়ের পর যখন মেয়ে শিয়ালনি ডাকু শিয়ালের বাড়িতে আসে, তখন ডাকু শিয়াল মেয়ে শিয়ালনিকে বলে, বউ, আজকে তোমাকে পেয়ে আমি অনেক খুশি, কিন্তু আমার জীবনের একটা লক্ষ্য আছে, আমি সেটা পূরণ করতে চাই। আর সেটা পূরণ করতে তুমি কি আমার পাশে থাকবে না? হ্যাঁ, তোমার যে কোনো ইচ্ছেতে আমি সব সময় তোমার পাশে আছি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন জঙ্গলে দুটি শিয়াল একটি হরিণ শিকার করে। আর যখন সেই হরিণটা খেতেই যাবে, ঠিক তখনই সেই দুটো ডাকু বাঘ সেখানে চলে আসে। এসে বলে, বাহ বাহ বাহ, আমাদের জন্য শিকার ধরে রেখেছিস নাকি রে? কষ্ট করে আর শিকার খুঁজতে হবে না, এটাকে নিয়েই আমাদের ডেরায় চলে যায়। না না ডাকু বাঘ, আমরা অনেক কষ্ট করে শিকারটা করেছি, আমাদের শিকারটা তুমি নিয়ে যেও না। চুপ কর, তুই জানিস না আমি কে? আমি ডাকু বাঘ। আমার কথা শুনলে বাঘ আর গরু এক ঘাটে পানি খায়। এখনই এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোদেরও খেয়ে ফেলবো। না না, যাই হোক আমি এটা নিতে দিব না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া বেটা, তোদের দেখাচ্ছি এখনই। এ কথা বলে ডাকু বাঘ সেই দুটো শিয়ালকে আচ্ছা মতন পেদানি দেয়, আর তাদের শিকারটা নিয়ে তাদের ডেরায় ফিরে যায়। আর সেই শিয়াল দুটো বলে, না না, এভাবে আর হচ্ছে না, আমাদের এখনই ডাকু শিয়ালের কাছে যেতে হবে। এভাবে পড়ে পড়ে মার খাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। এ কথা বলে তারা দুজন ডাকু শিয়ালের গুহার কাছে যায়। আর গুহার কাছে গিয়ে বলে, ডাকু শিয়াল, ও ডাকু শিয়াল, গুহায় আছো নাকি? তাড়াতাড়ি বেরিয়ে এসো। কে কে ডাকে আমাকে? কিরে তোরা তোরা হঠাৎ কি কারণে এসেছিস? আর কি হয়েছে তোদের? শরীর এত রক্তাক্ত কেন? বল, আমাকে খুলে বল। ডাকু শিয়াল, এভাবে আর বেঁচে থাকা যাচ্ছে না। ওই ডাকু বাঘ
আমাদের শিকার জোর করে নিয়ে যায় আর আমাদের অনেক মারে। এভাবে আমরা কিভাবে বেঁচে থাকবো বলো তো? তুমি এটার একটা বিহিত করো। ডাকু শিয়াল, তুমি থাকতে যদি আমাদের এই অবস্থা হয় তাহলে তোমার ডাকু শিয়াল হয়ে কি লাভ? কি ওই ডাকুবাঘ ওদের আবার মেরেছে? এই ডাকুবাঘের জ্বালায় আমি ঘুমাতেই পারি না। চল আমার সাথে চল, ওদের আজকে আমি মেরে ভর্তা বানিয়ে দেব। আমার সাথে এখনই চল, ওর সাথে আমার পুরনো হিসাব কিতাব বাকি আছে। যেই ভাবা সেই কাজ। ওরা তিনজন চলে যায় ডাকুবাগের গুহার উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পর ডাকুবাগের গুহার কাছে গিয়ে ডাকু শিয়াল বলে, এই ডাকুবাঘ, কোথায় তুই? এখনই বাইরে আয়। কোথায় পালিয়েছিস শয়তান? ইঁদুরের গর্তে ঢুকেছিস নাকি? আজকে তোকে আমি মেরেই ফেলবো। আমি তোকে এসেছি মারার জন্য। এই কে রে আমার গুহার সামনে এসে জোরে জোরে চিৎকার করছে? কে ও? সেই ডাকু শিয়াল তুই? তোকে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তোর সব চেলাকে আমরা মেরে ফেলেছি। এখন তোর মরার পালা। হা 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 হা। মরার জন্য তৈরি হয়ে যা ডাকু শিয়াল। কি তুই দেখতে পাচ্ছিস না তোর জন্য AK-47 নিয়ে এসেছি? আমাকে মারা এত সহজ না। আমি এখনই তোকে গুলি করে ঝাঁঝরা করে দেব। মৃত্যুর জন্য তৈরি হয়ে যা ডাকু বাঘ। আরে এটা কি সেই ডাকু শিয়াল? ওকে আমি এখন না মারলে আমার ভাইটাকে মেরে ফেলবে। আমি এক্ষুনি ওকে মারবো। এই বলে বড় ডাকু বাঘটা তার বন্দুক দিয়ে ডাকু শিয়ালের পায়ে একটি গুলি করে। আর তখন দুই ডাকু বাঘ মিলে আচ্ছা মতন ডাকু শিয়ালকে পেদানি দিতে থাকে। কিছুক্ষণ পেদানি দেওয়ার পর সেই ডাকু শিয়ালকে জঙ্গলের ভিতর ফেলে রাখে আর বলে, কে ডাকু শিয়াল, এখন উঠোস না কেন? তোর হাড় গর্ত আমি ভেঙে দিয়েছি। তোকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়েছি। তোকে চাইলে আমরা মারতে পারতাম, কিন্তু তোকে পঙ্গু করলে তুই সারা জীবন কষ্ট পাবি। হ্যাঁ, 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 হ্যাঁ। এখন এখানেই পড়ে থাক ডাকু শিয়াল, আর ধুকে ধুকে মর। এই বলে ডাকু বাঘ সেখান থেকে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর সেই চেলা দুটো ডাকু শিয়ালের বউকে নিয়ে সেখানে চলে আসে। আর ডাকু শিয়ালের বউ ডাকু শিয়ালের এই অবস্থা দেখে বলে, এ কি হয়েছে তোমার? কে তোমার এই অবস্থা করেছে? হায় খোদা, তুমি বেঁচে আছো? এই তোমরা আমাকে সাহায্য করো, ওকে হাসপাতালে নিতে হবে। এই কথা বলে তারা তিনজন ডাকু শিয়ালকে হাসপাতালে নিয়ে যায়। আর বেশ কিছুদিন পর ডাকু শিয়াল হাসপাতাল থেকে তার বাড়ি ফিরে আসে। বাবারে, তোর কি অবস্থা হয়েছে? আমি তোকে বলেছিলাম ওই ডাকু বাঘদের সাথে তুই একা পেরে উঠবি না বাবা। তুই কেন গেছিলি ওখানে? ডাকু শিয়াল তার মায়ের এমন কথা শুনে বলে, মা, আমার আর সহ্য হচ্ছিল না। ওরা আমার চেলাদের এমন ভাবে মারতো আর ওদের শিকার ছিনিয়ে নিয়ে যেত। এজন্য আমি আর থাকতে পারছিলাম না মা। আমার রক্ত গরম হয়ে গিয়েছিল। এজন্য আমি ওই ডাকু বাঘকে মারতে গিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওরা আমাকে পেছন থেকে আঘাত করবে। সামনে দিয়ে আসলে ওরা পারতো না মা। পরে রাত হয়ে যায়। রাতের বেলা ডাকু শিয়ালের বউ তার পাশে বসেছিল। ঠিক তখন ডাকু শিয়ালের বউ বলে, শোনো, তুমি একবার আমার কথা চিন্তা করলে না। না চিন্তা করে ওখানে চলে গেছো একা লড়াই করতে। আর তুমি জানো না, এখন আমরা দুজন নই, এখন আমরা তিনজন। কি বলছো বউ? আমি বাবা হব? আমি আজকে অনেক খুশি। তুমি আমাকে একটা বড় সুখবর দিয়েছো বউ। এখন আমার শুধু একটা সন্তান হলে চলবে না বউ। ঠিক তখনই ডাকু শিয়ালের মাথায় একটি বুদ্ধি আসে। আর তখন ডাকু শিয়াল তার বউকে বলে, বউ, এখন তুমিই পারো আমার প্রতিশোধ নিতে সাহায্য করতে। বউ, তোমার কাছে আমি একটা জিনিস আবদার করব, তুমি কি দিবে? কি আবদার বলো? আমার অনেক সন্তান চাই,
যেই সন্তানদের বড় করে আমার পাওয়ার চাই, পাওয়ার, যেই পাওয়ারটা একমাত্র তুমিই দিতে পারবে। কিসের পাওয়ার? কি বলছো তুমি আবোল তাবোল? আমি কিছুই বুঝছি না। তুমি আমাকে অনেক সন্তান দিতে পারবে বউ। তুমি আমাকে একটা ফুটবল টিম উপহার দাও বউ। ওই ফুটবল টিম নিয়ে আমি ওই দুই ডাকুবাককে মারবো। আমি এখন থেকে আমার চেলাদের আর নিব না। আমার সন্তানরাই আমার প্রতিশোধ নিতে সাহায্য করবে। আমার সন্তানরা বড় হলে ওদের নিয়ে আমি প্রতিশোধ নিব বউ। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আমার দ্বারা যদি তোমার প্রতিশোধ নিতে সাহায্য হয় তাহলে আমি সেটাই করব। এখন তুমি ঘুমাও। আর বেশ কিছুদিন পর ডাকু শিয়ালের এক এক করে 7টা ছেলে সন্তান হয়। আর এই ছেলে সন্তানগুলো বড় হয়ে ওঠে। ডাকু শিয়াল তাদের ট্রেনিং দিয়ে তার মতন করে গড়ে তোলে। একদিন সকালবেলা শিয়ালের দুটি ছানা জঙ্গলে শিকার খুঁজতে যায়। শিকার খুঁজতে খুঁজতে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে দেখে একটি হরিণ ঘাস খাচ্ছে। এই দেখে শিয়ালের ছানা বলে, ভাইয়া ভাইয়া, দেখেছো ওখানে একটা হরিণ ঘাস খাচ্ছে। চলো আমরা দ্রুত ওই হরিণটাকে শিকার করি। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছো। ওই হরিণটাকে শিকার করতে পারলে আমাদের বাবা অনেক খুশি হবে। চলো, ও এখান থেকে পালিয়ে যাওয়ার আগেই আমরা ওকে শিকার করে ফেলি। এ কথা বলে শিয়ালের দুটি ছানা সেই হরিণের শিকার করে। শিকার করা শেষ হলে শিয়ালের বড় ছানা বলে, ওরে বাবা, অনেক কষ্ট করে হরিণটাকে শিকার করতে পেরেছি। দুজন যদি দুদিক থেকে না ধরতাম তাহলে তো এই বেটা পালিয়েই যেত। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছো। ওই বেটাকে ধরতে আমাদের অনেক কষ্ট হয়েছে। যাই হোক ভাইয়া, হরিণটা কিন্তু অনেক বড় আছে। আমরা সবাই মজা করে এটাকে খেতে পারবো। চলো ভাইয়া, এটাকে নিয়ে আমাদের গুহায় ফিরে যাই। এ কথা বলে শিয়ালের ছানা সেই হরিণটাকে নিয়ে ডেরায় ফিরে যায়। ডেরায় নিয়ে শিয়ালের ছানা বলে, বাবা বাবা, দেখো তোমার জন্য কত বড় একটা হরিণ শিকার করে নিয়ে এসেছি। বাহ, অনেক দিন পর ভালো কিছু একটা শিকার করেছিস। অনেক মুরগি খেয়েছি এ কয়েকদিন। আমার মুরগি খেতে আর ভালো লাগছিল না। ভালোই হয়েছে যে হরিণটা শিকার করে এনেছি। আয়, এবার সবাই মিলে এই হরিণটাকে মজা করে খায়। যেই বলা সেই কাজ। সবাই মিলে অনেক মজা করে সেই হরিণের মাংস খেতে থাকে। আর ওই দিকে ডাকু বাঘের বড় ভাই গুহার সামনে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় একটি টুনি পাখি গুহার পাশে গাছের ডালে বসে বলে, এই যে বাঘ মামা, কি শুনছি বলো তো? তুমি নাকি চোখে দেখো না আর আগের মতন শিকারও করতে পারো না। তাহলে তুমি কি বুড়ো বাঘ হয়ে গেছো নাকি? এখন তো তাহলে তোমার কোনো শক্তিই নেই। আর এই জঙ্গলের পশু পাখিরা তোমাকে কোনো সম্মান দিবে না। তার থেকে ভালো তুমি এই জঙ্গল ছেড়ে চলে যাও। আমাদের এই জঙ্গলটা হচ্ছে শক্তিশালী প্রাণীদের জঙ্গল। এখানে বুড়ো বাঘের কোনো জায়গা নেই। কি আমি অচল নাকি সচল এটা তো তুমি নিচে আসলেই বুঝতে পারবে। তোর সাহস থাকলে তুই নিচে নেমে দেখা, তারপর তোকে আমি মজা দেখাবো। শয়তান টুনি পাখি, তোর এত বড় সাহস, তুই কি না আমার গুহার সামনে এসে আমার সাথেই মজা নিস? আমি কেন নিচে নামতে যাব? তুমি যদি এতই শক্তিশালী হও আমাকে উপরে এসে ধরো। আর উপরে আসার পর তোমার কত ক্ষমতা তা আমি দেখে নিব। আমি কেন নিচে নামতে যাব? তোমার প্রয়োজন হলে তুমি উপরে আসো। তুমি যে অক্ষম বুড়ো বাঘ এটাই তার প্রমাণ। তুমি উপরে উঠে কোনো পাখিও ধরতে পারো না, বুড়ো কোথাকার। কি বলছিস তুই? তোর এত বড় সাহস? তোর যদি সাহস থাকে নিচে এসে দেখা, তারপর দেখ তোর কি হেল্প করি আমি। তোর চামড়া দিয়ে
আমি জুতো বানাবো। আরে হয়েছে হয়েছে, তোমার শুধু চাপারি জোর আছে, তোমার গায়ে কোনো শক্তি নেই। আমার বোঝা হয়ে গেছে। আজকের মতন তোমার সাথে কথা এটুকুই রইলো, বাকি কথা পরে এসে বলবো। ভালো থেকো বুড়ো বাঘ, পরে এসে আমি দেখবো তোমার শরীরে নতুন করে শক্তি এসেছে কিনা। টুনি পাখিটা বাঘকে এভাবে অপমান করে সেখান থেকে চলে যায়, আর বাঘটা রেগে ফোপে বলে, ওই টুনি শয়তানটা কত পাজি, প্রতিদিন এসে আমাকে বিরক্ত করে যায়। শুধুমাত্র উড়তে পারে বলে ওই বেটাকে আমি কিছু করতে পারি না। তবে ওকে যদি একদিন আমি হাতের কাছে পাই, তাহলে ওকে আমি দেখিয়ে দেব আমি কি জিনিস। আমি কি সত্যি অচল হয়ে গেছে? আরে ধর, এগুলা কি ভাবছি? যাই জঙ্গল থেকে কিছু একটা শিকার করে এনে খাই, অনেক ক্ষুধা লেগেছে আমার। এ কথা বলে বড় ডাকু বাঘটা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। আর ওই দিকে ডাকু শিয়াল তার ছানাপোনা নিয়ে গুহাতে বসে বলে, শোনো বাবারা, তোমাদের আমি একটা কথা বলবো আজকে। সেটা হচ্ছে, তোমাদের নিয়ে আমার একটা লক্ষ্য আছে। তোমাদের আমি এই জন্যই প্রশিক্ষণ দিয়ে বড় করেছি। বাবা বাবা, কি লক্ষ্য তোমার বলো তো? আমরা যেভাবেই হোক তোমার লক্ষ্য পূরণ করব। বাবা, আমি তোমাদের আজকে একটা কথা বলছি। সেটা হচ্ছে, আমাদের বাবা আর আমার যত চেলা আছে সবগুলোকে মেরেছে ওই পাশের জঙ্গলের ডাকু বাঘ। ওই দুই বাঘ